শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছেন একজন সফল মানুষ এবং সেই সাথে আজকে দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজনও রয়েছে। আমরা আছি আপনাদের সঙ্গে, আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। মানুষের সকালটা শুরু হয় খুব সুন্দর করে। কিছু মানুষ আসলে তাদের কাজ নিয়ে ভাবে, কিছু মানুষ আসলে জীবনটাকে একটু অন্যভাবে দেখে। কেউ কেউ মানুষ তাদের জীবনের যে সংগ্রাম এবং প্রাকৃতিক যে পরিবর্তন এই সব কিছু নিয়ে ভাবে। এই মানুষগুলো আসলে অনন্য উচ্চতায় থাকে, এমনই একজন মানুষকে আজকে আমরা পাবো। কিন্তু তার আগে চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমার ছবি তুলতে ভালো লাগে? ছবি তুলতে কার ভালো লাগে না, আমাকে এটা বলো। আচ্ছা, না অনেকে কিন্তু শখ থাকে হচ্ছে ছবি তোলা, যেটা হচ্ছে আমি বলছি আমি ছবি তোমাকে তুলে দিব। আচ্ছা। আরেকটা হচ্ছে না আমি হচ্ছে মডেলই থাকবো, আমার ছবি তুলে দাও। কোনটা তোমার ভালো লাগে? আসলে আমি যেহেতু খুব ভালো ছবি তুলতে পারি না, এটার জন্য বিশেষ কিছু জ্ঞান, বিশেষ কিছু চর্চার দরকার আছে। সেই জায়গা থেকে আমার নিজের ছবি কেউ তুলতে ভালো লাগে। আর আমার হয় কি জানো, আমি ছবি তুলে দেই বেশি। আমি খুব একটা পারি না, কিন্তু থাকে না মোবাইল ফটোগ্রাফিতে আমি একটু ভালো, অনেকে বলে। তো পারি না বলছো, কিন্তু এই জায়গায় আমার দ্বিমত আছে। তুমি কিন্তু বেশ ভালো ছবি তোলো আমাদের। হ্যাঁ, আমি চেষ্টা করি। তো আজকে আমি আসলে মোবাইল ফটোগ্রাফি তো না, একটু বিস্তারিত আসলে শিখতে চাই। তোমারও মনে হয় তেমন ইচ্ছা আছে? একদমই তাই। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি কে এম আসাদ, একজন আলোকচিত্র শিল্পী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো যাচ্ছে। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং লাবণ্য যেমনটা বলছিল, আজকে আপনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখে নেব। যে জায়গাটা আমি ভীষণ কাঁচা, একটু যদি পাকা হই। অবশ্যই। যা হোক, এই মানুষটার আসলে শৈশব কেমন ছিল সেই জায়গাটা একটু শুনতে চাইবো। পুরান ঢাকার শৈশব। হ্যাঁ, পুরান ঢাকা রঙিন, বৈচিত্র্যময়, সবকিছুর একটা সমন্বয়। অনেক রকম। এবং আমার মনে হয় যে ওই জায়গাটায় বেড়ে ওঠা এবং জন্মানোর সাথে ফটোগ্রাফির একটা কানেকশন আছে। আচ্ছা। কারণ হচ্ছে কি, আমি বড় হয়েছি যাত্রাবাড়িতে। ঠিক পুরান ঢাকা পুরোটুক না, পুরান ঢাকার কাছে, একদমই কাছে। এবং সেইখানে আসলে ধরেন যে মানে আমাদের শৈশব বা বন্ধু বান্ধব আমরা যেভাবে চলতাম একটু ভিন্ন রকমের। আচ্ছা। বাসার থেকে বের হয়েই দেখা যেত বন্ধু বান্ধব আশপাশে কোথাও সবাই থাকে, ডাক দিয়ে একসাথে কোনো জায়গায় যাওয়া, খেলা। আচ্ছা। এবং এই যে মানুষের সাথে মেশা, আমি বলবো একজন ফটোগ্রাফারের খুব ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে মানুষের সাথে মিশতে হয়। আপনি যখন মিশতে পারবেন, আপনি যখন তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি ওদের মধ্যে ঢুকে সেই প্রপার মোমেন্টটা ধরতে পারবেন। প্রত্যেকটি শিল্প চর্চারই একটি বিশেষ জায়গা কিন্তু হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ করতে হবে সবকিছু। সেই জায়গা থেকে কি বলছেন? হ্যাঁ, আমি ওইটাই বলছি। ধরেন যে এখন আমরা অনেকেই ছবি তুলি, কিন্তু ছবিগুলো আসলে এক একজনের একটা আলাদা আলাদা হয়। এবং আলাদা হওয়ার কারণ হচ্ছে তার বোঝাপড়া, তার দেখার ভঙ্গিটা। অনেকে ফিল্ডে যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরাটা নিয়ে জাস্ট ছবি তুলে ফেললো। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যেই যাদের ছবি তুলি বা যে এলাকায় যাই, আসলে সেই জায়গাটা, সেই মানুষটাকে আগে বোঝার চেষ্টা করি। আচ্ছা। তারপরে হচ্ছে ছবিটা তুলি। এবং যখন আমি সময় দিই, তখন তারাও বোঝে হয়তো এই লোকটা আমাদের জন্য হার্মফুল না, এই লোকটা ঠিকঠাক, মানে তার সাথে আমি চিনি। তখন আসলে ছবি তোলার জায়গাটা চেঞ্জ হয়ে যায়। তখন মনে হয় যে আমি তাদের মাঝখানে ঢুকতে পারছি। সো এইটা আসলে সেই শৈশবের ওই বন্ধু বান্ধবের সাথে মেশা, গল্প করা, এবং এই যে মানুষগুলা দেখে। নতুন ঢাকায় কিন্তু আসলে যেটা হয় যে, যেটা আমি দেখছি আসলে সবাই না একটু একা একা থাকে, মানে ফ্ল্যাটে 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 একটু কানেকশন বা যোগাযোগটা কম। কিন্তু পুরান ঢাকার দিকে আপনি জাস্ট নিচে নামবেন, দেখবেন যে একজন ডাক দিচ্ছে, এই আসাদ কোথায় যাচ্ছ, এটা খেয়ে যাও। আরেক জায়গায় গেলাম, আরেক বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে, হয়তো বা আব্বুর বন্ধুরা আড্ডা দিচ্ছে। তো সবসময় একটা মানুষের মধ্যে থাকা, মেলামেশার মধ্যে, ওইভাবে আসলে আমার মানে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তো আপনি ভীষণ কৌতূহলী মানুষ ছিলেন। হ্যাঁ, তাই একটু ছিলাম। এবং একরকম আমি বলবো, যে কাজটা শুরু করতেন সেটা শেষ না করা পর্যন্ত আপনার একদম নিঃশ্বাস নেবার জো নেই। এরকম কোনো কাজ আছে এই মুহূর্তে মনে পড়ছে, ছোটবেলার ঘটনা? এইটা যেটা হতো যে আমার মানে আম্মু সবসময় বলতো যে আসাদ যেটা ধরে সবসময় শেষ করে ছাড়ে। আচ্ছা। সো এইটার যেটা একটা উদাহরণ দেওয়া যাইতে পারে যে ছোট কালে বা ওই সময়টা আসলে আমি কিন্তু ফটোগ্রাফার ছিলাম না, তখন আমি জানতামও না ফটোগ্রাফার হব। তো অনেক কিছুই করতাম। এর মধ্যে খুব একটা শখের কাজ ছিল হচ্ছে অ্যাকোরিয়ামে মাছ পালা।
আচ্ছা সো প্রথম দিকে দেখা গেল ওইটা তখন মনে 4, 5 বা 6 এ পড়ি, অ্যাকোয়ারিয়ামে মাছ পালা শুরু করলাম, পালছি হঠাৎ করে 7, 8 এ গিয়ে মনে হলো আচ্ছা ঠিক আছে, এটা তো শুধু পারলাম, আর কি করা যায়। তো তখনই অনেক ঘাটাঘাটি করে যারা বন্ধু বান্ধব আছে কাটা বনে যোগাযোগ করে বের করলাম যে আসলে মাছের তো ব্রিডিং করা সম্ভব, আচ্ছা ওই মাছ থেকে মানে বাচ্চা ফোটানো সম্ভব, এবং ওইটা যদি একটু বড় হয় সেটা কাটাবনের মার্কেটে সেল করে মোটামুটি একটা রোজগার করা যেতে পারে। আচ্ছা তো 8, 9 পর্যন্ত আমি মোটামুটি এই কাজটা করেছি, এবং বাহ। ওইটার থেকেই এটা আমারও মনে আছে, আম্মু সবসময় বলে যে ওই ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামে মাছ পালা, তারপর ওইটার থেকে কিভাবে বিজনেস গ্রো করা বা ওইটাকে আরেকটু এক্সপান্ড করা, ওইখান থেকে আম্মু সবসময় বলতো যে না, ও একটা কিছু ধরলে সেটাকে শেষ না করে ছাড়বে না। এটা একটা অবশ্যই ইতিবাচক দিক, কারণ এই কৌতূহলটা প্রয়োজন ছোটবেলায়। যদি এই কৌতূহলটা না থাকে তাহলে অনেক কিছু জানার ইচ্ছেটা জাগে না। তো নতুন অনেক কিছু শিখেছেন ছোটবেলায়, এবং সেই ভালো লাগার দিক থেকেই আপনি পরবর্তীতে অনেক কিছু করেছেন, যেটা আমরা মোটামুটি একটু জেনেছি। এই মুহূর্তে আমি একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। অবশ্যই। দর্শক, আমাদের সঙ্গে আছেন KM আসাদ। তিনি গত 1.5 যুগেরও বেশি সময় ধরে মানুষের জীবন সংগ্রাম, মানবিক সংকট এবং পরিবেশগত বাস্তবতাকে বিশ্ব দরবারে শক্তিশালী আলোকচিত্রের ভাষায় তুলে ধরছেন। শৈশবের কৌতূহল ও সৃজনশীলতা থেকেই ক্যামেরার প্রতি গভীর ভালোবাসা গড়ে তোলেন, যা পরবর্তীকালে তার জীবনের পেশা ও সাধনায় পরিণত হয়। পাঠশালা থেকে ফটো জার্নালিজমে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, মানব হাতি সংঘাত, রানা প্লাজা ট্র্যাজেডি, সিডর, নেপালের ভূমিকম্প এবং বাংলাদেশের বিভিন্ন মানবিক ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দীর্ঘমেয়াদী ডকুমেন্টারি কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জন্য কাজ করার পাশাপাশি তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ইকোনমিস্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো বিশ্বখ্যাত প্রকাশনায়। বিশ্বখ্যাত ওয়ার্ল্ড প্রেস ফটো, ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার, পিকচার অফ দ্য ইয়ার ইন্টারন্যাশনাল এবং লুসি অ্যাওয়ার্ডস সহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত KM আসাদ বাংলাদেশের সমকালীন ডকুমেন্টারি ফটোগ্রাফিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার তোলা আলোকচিত্র জাপানের কিয়োসাটো মিউজিয়াম অব ফটোগ্রাফিক আর্টসের স্থায়ী সংগ্রহে সংরক্ষিত রয়েছে, যা তার কাজের আন্তর্জাতিক স্বীকৃতির এক উজ্জ্বল নিদর্শন। এই মানুষটি আজ আমাদের সঙ্গে আছেন, তার কাছে আবারও ফিরছি আমরা। এবং একজন গুণী মানুষকে আমাদের সঙ্গে আজ আমরা পেয়েছি, এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার। সে জায়গাটা আজ শুরুতে একটা প্রশ্ন করতে চাই, যেখানে একটা সময় ফটোগ্রাফিকে সবাই বলতো একটা শখের জায়গা, সেখানে এটা একটা পেশা হয়ে গেছে। এখন সবাই অনেকেই চিন্তা করছে যে ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিবে, এবং সবাই ভালোভাবে কাজ করছে। এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? না, এটা আসলে খুবই আমার কাছে তো খুবই একটা বড় পরিবর্তন বাংলাদেশের জন্য। কারণ দেখেন, আমার ফটোগ্রাফিতে আসার একটা কারণ ছিল। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব বা তার ওই সময়টায় আমি চিন্তা করছিলাম যে আসলে অনেক বন্ধু বান্ধব, আমরা অনেক লোক একসাথে ইন্টারে পরীক্ষা দিব, তারপরে অনার্স করব, তারপরে বেরোবো, এবং একই লাইনে সবাই পড়ালেখা করতেছে, একটা জিনিসই শিখতেছে। এত চাকরি তো আসলে আমাদের দেশে নেই। এটা আপনার চিন্তা হয়েছিল ওই সময়? ইন্টারে থাকতেই আমার তখন চিন্তা হয়েছিল। তা আমি ভাবতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, ইন্টার দেওয়ার পরে অন্য কিছু একটা করা যায় কিনা, সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ হচ্ছে কি, এই যে জব ক্রাইসিস ছিল তখন প্রায় 2002, 3, 4, 5 এই টাইমটায়। সো জব ক্রাইসিসের ব্যাপারটা আমি বুঝে গেছিলাম, এবং ধরেন যে আমার ফ্যামিলির অত পয়সা ছিল না, বা ধরেন যে ওরকম ব্যাকআপ ছিল না, যেটা আমরা বলি যে একটা চাকরি, ভালো চাকরির জন্য একটা ব্যাকআপ দরকার, সেটা টাকার হোক আর মানে ফোনের হোক। সো ওইটা যেহেতু নাই, তার মানে আমি যদি অন্য কিছু একটা করি তাহলে তো আমার কম্পিটিশনটা একটু কমলো। অ্যাটলিস্ট সবাই তো মানে নর্মাল এডুকেশনের বাইরে করতে চায় না। এবং এটা বলেও আসলে মা বাবারা সবসময় চায়, সবসময় বলে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা হইতে হবে, ওইটা হইতে হবে। বাট আমার বাসার থেকে ওইরকম চাপ ছিল না। এবং আম্মুকে বলেছিলাম যে আমি আসলে কি করব জানি না, বাট আমি ভাবছি কিছু একটা করার। তা আম্মু বললো যে যাই করো, তোমার অনার্সটা কিন্তু শেষ করতে হবে। মানে পড়াশোনাটা নর্মাল যেটা করতেছে সেটা করতে হবে, এর সাথে তুমি চাইলে কিছু করতে পারবা। তো তখন অনেক
চিন্তা ভাবনা করে এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, আসলে ফটোগ্রাফিটা কেন তখন মাথায় আসছিল যে ফটোগ্রাফি করব। তো আমি যখন 98-এ ম্যাট্রিক পরীক্ষা দিব, এর আগে হচ্ছে আমার বাবা একটা ক্যামেরা কিনে দেয় এবং ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় বাসায়, ইয়াশিকা ক্যামেরা। ইয়াসিকা ক্যামেরা দিয়ে, ওই জাস্ট মানে পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। জি। তো আব্বু একটা ছবি তুলে, আমি একটা তুলি। তো ওইখানে যেটা হয়েছে, মজার একটা ঘটনা ঘটে যে আব্বু যেই ছবিটা তুলে, আমার আর আম্মুর ওইখানে মাথাটা নাই, আমাদের বডিটা আছে, মাথাটা নাই। আর আমি যেটা আব্বু আম্মুর ছবি তুলি ওইটা একদম পারফেক্ট। আচ্ছা। তো ওই জিনিসটা মনে ছিল, ওটা কখনোই মাথায় আসেনি। ইন্টারের পরে যখন আমি অনার্সে ভর্তি হলাম, তখন মনে হলো আমি কি করতে পারি। এবং ওই টাইমে আরেকটা ঘটনা ঘটছিল, 98-এ বন্যা হয়েছিল বাংলাদেশে, এবং আমার খেয়াল আছে মতিঝিলের ওদিকে অনেক জায়গায় পানি জমছিল। তো তখন হচ্ছে আমি ওই ক্যামেরাটাতে কিছু ছবি তুলি, এবং ধরেন ওই যে একটা রোল ফিল্মে ছবি তোলা এবং ওইটাকে ডেভেলপ করা, 2-3 দিন পরে ওই জিনিসটাকে আলোতে দেখায়, এটার যে একটা অদ্ভুত অনুভূতি, এটা আসলে এখন যারা ফটোগ্রাফি করতেছে তারা বুঝবে না। মানে আপনি তো এখন ছবি তুলে স্ট্যান্ড বাই দেখছেন, আর তখন হচ্ছে 3 দিন পরে আমি ওই জিনিসটা দেখবো, এটা আসলে অপেক্ষা, অদ্ভুত একটা ফিলিং। তো ওই জিনিসটা মনে ছিল, এবং ইন্টারের পরে যখন ভাবছিলাম কি করব, তখন হঠাৎ করে ওই জিনিসটা ক্লিক করে, আচ্ছা যেহেতু ওরকম ঘটনা ঘটছিল, ফটোগ্রাফি করব কিনা দেখি, আমার ছবি তো ভালোই ছিল তখন। তো ওই চিন্তা থেকেই আসলে ফটোগ্রাফি করার জন্য প্রথমে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি বিপিএস এ যাই 2004-এ। তো তখন হচ্ছে বেসিক ফটোগ্রাফিটা করি। আচ্ছা। এবং বেসিক ফটোগ্রাফি করার পরে, ওটা হচ্ছে 1 মাসের ছিল, 1 মাসে করার পরে ওদের একটা মান্থলি কন্টেস্ট হয়। এটাকে আপনার এইচএসসির পর বলতে পারি? এইচএসসির পর। তার মানে আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনি এই মানে দিকেই মনোনিবেশ করবেন। হ্যাঁ, কিন্তু একটু ট্রাই করা প্রথমে বেসিক কোর্সটা দিয়ে, হ্যাঁ, যে কি হয় আসলে, কারণ ফটোগ্রাফি করব ওইটার সম্বন্ধে আসলে কিছুই জানি না। যে সময়ের কথা বলছেন সেই সময় তো আসলে ফটোগ্রাফিকে মানুষ শখ হিসেবেই নিচ্ছিল, এটাকে যে শিখে ইমপ্লিমেন্ট করতে হবে, এই সুন্দর মানসিকতাটা কিভাবে হলো? যেটা হয়, ওই যে আমি যখন মাছ পালতাম, তখন আসলে কিন্তু মাছ কিভাবে ব্রিডিং করে বা ধরেন মাছের কিভাবে বাচ্চা হয়, এটা কিন্তু আমি জানতাম না। আচ্ছা। তো তখন হচ্ছে যেই বন্ধুটা জানতো, ওর কাছে গিয়ে বা কাটাবনের যারা এক্সপার্ট লোক ছিল তাদের কাছ থেকে গিয়ে একটু খুঁটিনাটি জিজ্ঞেস করে দেন ওটাকে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করি যে আসলে কিভাবে কাজটা করে। আচ্ছা। তো সেম জায়গা থেকে ছবিটা তুললাম, কিন্তু ওই ইয়াসিকা ক্যামেরার ভিতরে গোল্ডেন একটা দাগ দেয়া থাকে, চারকোনা একটা দাগ। জি। তো ওইটা দেখে আমার মনে হয়েছিল এই দাগটা কেন, আমি তো জানি না আসলে। আচ্ছা। তো তখন ক্যামেরা দেখে মনে হয়েছিল আচ্ছা এটা যদি একটু জেনে নেই যে এই জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে মনে হয় যে আরেকটু ভালো করা যাবে। এক্সপ্লোর করলেন কিভাবে, বা কারো কাছ থেকে জানলেন যে এখানে আসলে শেখানো হয়, বা পরিচয়গুলো পাচ্ছিলেন? প্রথম তো হচ্ছে গিয়ে ইন্টার শেষ করার পরে মনে হলো যে আচ্ছা এইচএসসি আর কি, তখন হচ্ছে ফটোগ্রাফি করব, তো কই করব কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো সামহাউ এখন মনে নেই আসলে কে বলেছিল যে বেসিক কোর্স করায় বিপিএস এ, এই জিনিসটা পেয়েছিলাম। হ্যাঁ। তো কোর্সটা করে কেমন লাগলো, কি শিখলেন? কোর্সটা করে যেটা হলো, 1 মাস তো আমরা করলাম, তারপরে ওদের একটা মান্থলি কন্টেস্ট থাকে, যেখানে হচ্ছে গিয়ে মোটামুটি তখনকার মানে আমাদের বাংলাদেশের সিনিয়র যারা ফটোগ্রাফার আছে তারাও মাঝে মধ্যে ছবি দিত, মানে সবাই আমরা যারা স্টুডেন্ট বের হয়ে গেছি 1 মাস মানে ই করে, তারা এবং যারা ফটোগ্রাফি করে সমসাময়িক সবাই মিলে মান্থলি একটা কন্টেস্ট হইতো, সবাই ছবি দিতাম আমরা, এবং তারপরে হচ্ছে গিয়ে ওইখানে একটা প্রাইজ দেওয়া হইতো। আচ্ছা। তো হচ্ছে কন্টেস্টটা মোটামুটি 2-3 মাস পরে হয়, এই আমার কোর্সের পরে। তো আমি হচ্ছে ওইখানে একটা ছবি দিই, এবং ছবি দেওয়ার পরে সামহাউ ওই ছবিটা ফাস্ট হয়, এবং যেটা ক্লিক করে যে সমসাময়িক এতগুলা ফটোগ্রাফার, বেশ ভালো ফটোগ্রাফার তারা, এবং সেখানে যদি আমার ছবিটা ফাস্ট হয়, তাহলে আমি আরেকটু কেন ট্রাই করব না। কন্টেন্টটা কি ছিল মনে আছে? ছবির কি বিষয়ে ছবি তোলা হয়েছিল? আমার মনে হয় ওই কন্টেন্টটা ছিল পরিবেশ। এবং আমার খেলা আছে তখন হচ্ছে আমি থাকি যাত্রাবাড়িতে, সেই ছবিটা তোলার জন্য তখন আমার ক্যামেরাটা চেঞ্জ হয়েছে, একটা ভিভিটার ক্যামেরা, ফিল্মের ক্যামেরা, সেটা নিয়ে আমি মনে হয় বাসে উঠে যেতে যেতে গাজীপুর চলে গেছিলাম। আচ্ছা। এবং সেইখানে একটা ছবি তুলি যে গাজীপুরে যে জঙ্গলটা ছিল, তখন মনে ড্রাই সিজন, মানে গাছগুলো একদমই রুক্ষ, এবং নিচে একটা মানে গরু ছিল, গরুটাও দেখতে বেশ মোটামুটি মানে একটু রোগা টাইপের। সো পুরো সিনটা দেখলে আপনি হচ্ছে গিয়ে খরা বা ধরেন যে ক্লাইমেট বলি, ওই ফিলটা করতে পারবেন। এবং পুরো ছবিটা একটু খয়েরি কালারের,
সো ওইটা কালারটা, তারপরে হচ্ছে গিয়ে যে ফ্রেমিংটা, সবকিছু আসলে ওই এনভায়রনমেন্টের সাথে যায়। বাহ। আচ্ছা আচ্ছা তো ওইখান থেকে যখন ফার্স্ট প্রাইজ পাই তখন আমার মনে হয়েছিল যে না, মনে হয় কিছু একটা কিছু শিখতে একটা পারছি। করতে পারি বা আরেকটু ট্রাই করি। আচ্ছা তা সেই সময় আমি হচ্ছে গিয়ে আমাদের চঞ্চল মাহমুদ, জি। চঞ্চল মাহমুদ ভাইকে ফোন দেই, এবং ফোন দিয়ে সে হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি করাতো। জি। তা আমি ভাবছি যে উনার কাছ থেকে আমি শিখতে পারবো। আচ্ছা তো উনাকে ফোন দেওয়ার পরে উনি বলতেছে, আসাদ আমি জানি না তোমাকে কেন এই কথাটা বলতেছি, আমি হচ্ছে তার কাছে ফটোগ্রাফিটা শিখতে চাই, যে ভাই আমি তো পেজ থেকে বেসিক ফটোগ্রাফিটা করেছি, তা আমি আপনার কাছ থেকে আরেকটু অ্যাডভান্স কিছু শিখতে চাই। তো সে আমাকে বলে যে আসাদ তোমাকে একটা জিনিস বলতেছি, এটা সচরাচর কাউকে বলি না, যে তুমি বিপিএস থেকে যে জিনিসটা শিখেছো ওইটাই আমি শেখাই, বাট তুমি যদি আরেকটু মানে গ্রো করতে চাও বা ডকুমেন্টারি ফটোগ্রাফি ওইদিকে দেখতে চাও, তাহলে আসলে পাঠশালা আছে ধানমন্ডিতে, জি। 27 নম্বরে ছিল তখন, আচ্ছা। ওইখানে একটু দেখতে পারো। আচ্ছা। সো ওইখান থেকে পাঠশালায় যাওয়া, এবং পাঠশালায় গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার 1 বছরের কোর্সে ঢুকি প্রথম। আচ্ছা আচ্ছা। বাবা আসলে আপনার এই বিষয়গুলো কিভাবে দেখছিলেন? কারণ বাবাদের জায়গা কিন্তু মায়েদের জায়গার চেয়ে একটু অন্যরকম হয়। হ্যাঁ। একটু শুনি। বাবাদের যেটা হয়, আসলে বাবা তো কখনোই ওরকম কিছু বলতো না। এক্সপ্রেস করে কম। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে, একটা জিনিস তো দেখতাম বাবা সব সময় কষ্ট করতো, তার মতো করে চেষ্টা করতো, এবং আমার মনে আছে যে মোটামুটি আমার কোনো আক্ষেপ নেই যে বাবা মা দেয়নি এই জিনিসটা। অনেক সময় থাকে না যে একটা জিনিস চেয়েছিলাম পাইনি, দেয়নি, বাট ওরকম কোনো মনে পড়ে কোনো না। ই নাই, শুধু আম্মুর সাথে একটা রাগ আছে আমার, এটা যেটা হয় এটা স্বাভাবিক। হ্যাঁ, মাদের সাথে আমরা হ্যাঁ, রাগটাও বেশি এই করি, রাগটা বড় হ্যাঁ, মজা। ভালোবাসাটাও বেশি। আমার এখনো মনে হয় যখন ছোটকালে পড়ার সময় হইতো বা ওই টাইমটায় কার্টুন দেখতে খুব পছন্দ করতাম। আচ্ছা আচ্ছা। তো যখন এই কার্টুন দেখতে যেতাম, আম্মু বলতো এই পড়ার টাইম এখন পড়তে হবে, কার্টুন দেখা যাবে না, তুমি যখন বড় হবা তখন কার্টুন দেখো। আচ্ছা আচ্ছা তো বেশ অনেকদিন আগে আম্মুর সাথে মজা করতেছিলাম কার্টুন ছেড়ে, হ্যাঁ। যে এখন আর কার্টুন দেখতে মন চায় না, মানে ওই সময়টা নাই, তুমি আমার ওই সময়টা নষ্ট করছো। সেটা মজা করেই বলছিলাম হ্যাঁ, যে হ্যাঁ, কার্টুনটা ওই সময়ই মজা, এই টাইমে আসলে সময়টাই পাই না হচ্ছে টিভি দেখার বা দেখার, হ্যাঁ। কার্টুন দেখার। আপনারা কয় ভাই বোন ছিলেন এমনিতে? আমরা 2 ভাই বোন নেই। আচ্ছা। আপনি ছোট? আমি বড়, আর আচ্ছা। আমার ছোট ভাই ও হচ্ছে লন্ডনে থাকে এখন, আচ্ছা। ওখানের সিটিজেন হয়ে গেছে। আচ্ছা, ভাইয়ের সাথে তো তাহলে ছোটবেলায় হ্যাঁ, খুনসুটি, অনেক মোটামুটি। গল্প। দুইজন, ও আমার 5 বছরের ছোট, তো মোটামুটি বেশ মানে বেড়ে ওঠাটা একসাথেই। একসাথে, এবং দুজন মোটামুটি স্কুলটাও একই ছিল, তো দুজন একসাথে যেতাম, এবং যেটা হইতো যে বাসার থেকে স্কুল খুব বেশি দূরেও না আবার কাছেও না, মানে রিক্সা দিয়ে গেলে তখনকার টাইমে 10 টাকা লাগতো। আচ্ছা তা আমরা 2 ভাই মিলে যেটা করতাম, 10 টাকা 20 টাকা বাঁচিয়ে এটা হচ্ছে স্কুলে যেতাম। আচ্ছা। আর ওই 10 টাকা দিয়ে হচ্ছে গিয়ে গেমস খেলা, খাওয়া দাওয়া, হ্যাঁ। সবকিছু ছোটকালে যেটা চলতো। হয় জি। আসলে। আচ্ছা তো ওই জিনিসগুলা করেই মোটামুটি কাটছে। আর বাবা মা খুব একটা বাধা দেয়নি, কারণ তাদের একটা মানে বাবা তো বলতো না, আর মা হচ্ছে গিয়ে ওই বিশ্বাসটা মোটামুটি পেয়েছিল যে না, ওকে দিয়ে আসলে বিশ্বাস করা যায়। আর আচ্ছা, একটাই ইচ্ছে যে তুমি ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আম্মুর যেটা মানে কথা ছিল, ফটোগ্রাফি করো যাই করো, নরমাল যে এডুকেশনটাই তুমি পড়তেছো এইটা শেষ করতে হবে। আচ্ছা, তাহলে পড়াশোনাটা কেমন হচ্ছিল? রেজাল্ট কেমন আসছিল? রেজাল্ট ভালো ছিল মোটামুটি। অনার্সটা আসলে একটু কষ্ট হয়ে গেছিল, কারণ হচ্ছে অনার্স যখন আমি শুরু করি তার সাথে ফটোগ্রাফির 3 বছরের গ্রাজুয়েশনটাও করি। আচ্ছা, তো আমি দুটো বেসিক্যালি অনার্সটা করি হচ্ছে ম্যানেজমেন্টে, আর ফটোগ্রাফির গ্রাজুয়েশন করি হচ্ছে ফটো জার্নালিজম। আচ্ছা, তার মানে আপনাকে দুটো বিষয় একসাথে হচ্ছে চলতেছিল, মানে কোনোটাই খারাপ না, আবার খুব যে ভালো তা না, আচ্ছা। কিন্তু আমি দেখলাম যে দুইটা ব্যালেন্স করতে গেলে আসলে একটু অসুবিধা একটু হয়। মানে ভালো করাটা মুশকিল। আর স্কুল জীবনের রেজাল্ট কেমন হলো? স্কুলের রেজাল্ট ভালো ছিল। আচ্ছা, বা- কলেজে? কলেজ কোথায় কাটলো? কলেজের রেজাল্ট? স্কুল আমার ছিল হচ্ছে পুরান ঢাকায় নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, তারপরে হচ্ছে গিয়ে কবি নজরুল পুরান ঢাকায়, আচ্ছা আর তারপরে হচ্ছে গিয়ে আসলে সিদ্ধেশ্বরীতে। এইদিকে আসার মূল একটা কারণ ছিল হচ্ছে ক্লাস একটু কম করা দরকার ছিল, কারণ হচ্ছে ক্লাস যদি ফটোগ্রাফিতে। বেশি করা লাগতো হ্যাঁ। তাহলে আমি ফটোগ্রাফির ক্লাসটা করতে পারতাম। আচ্ছা আচ্ছা সো ফটোগ্রাফির ক্লাসটা আমি আবার খুব বেশি মনোযোগ দিয়ে করেছি। আচ্ছা, আচ্ছা। ওইখানে আমার একদম 100 আচ্ছা। ক্লাসে, এই জায়গায় ক্লাসটা একটু কম। আচ্ছা, আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়টা আপনি গ্রাজুয়েশন করছেন। জি।
এবং আপনি কিন্তু ফটোগ্রাফিতেও বেশ খানিকটা ধাপ পার করেছেন। একদম ফটোগ্রাফির শুরুটা জানতে চাইবো যে একদম শুরুতে মানুষ কি করে, মডেল ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি এই ধরনের বিষয়গুলো দিয়ে শুরু করে, আপনার শুরুটা আসলে? হ্যাঁ, প্রথম দিকে আসলে যেটা হয়েছিল, আমি তো 2005-এ হচ্ছে এনরোল করি পাঠশালায়। জি। তো তখন হচ্ছে গিয়ে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল, এবং পাঠশালা আসলে তখনকার টাইমে একটু কস্টলি একটা স্কুল, এবং ফটোগ্রাফি আসলে এইটা আসলে ধরেন যে কম টাকা দিয়ে করার মতো পেশা না, বা করাটা প্রথমেই আপনার একটা ক্যামেরা লাগবে। জি। এবং এনরোল করাটাও আসলে হচ্ছে গিয়ে একটু চাপের, মানে একটু কস্টলি, এবং তার সাথে হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফিল্ম কেনা, ওইটাকে আবার প্রিন্ট করা, এবং ওইটাকে সাবমিট দেয়া, এবং আপনি যে অ্যাসাইনমেন্টে যাবেন, মানে আপনার ফটোগ্রাফি শিখতে গেলে তো প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এই অ্যাসাইনমেন্ট তুলতে গেলে আপনার হচ্ছে গিয়ে অনেকটা পয়সা খরচ হবে। তাহলে এই জায়গাটায় সাপোর্ট পাচ্ছিলেন? তো এইখানে যেটা হয়েছিল, প্রথম বাসায় যেটা হলো, আম্মুকে বললাম হচ্ছে তুমি আমাকে 10,000 টাকা দিবা, আর হচ্ছে ফ্যামিলির সবাইকে, আমাদের বাসার যারা ছিল তাদের বললাম যে একটা ক্যামেরা কিনবো আমি, ক্যামেরাটার দাম হচ্ছে 3800 টাকা। এখন সবাই মিলে কয় টাকা দিবে বলো? তখন হচ্ছে 2005। তো সবার কাছে এখন মনে হবে যে 3800 টাকার ক্যামেরা কিছুই না, এখন কিনতেই পারি, কিন্তু ওই টাইমে আসলে 3800 টাকা, এবং আমি যেহেতু স্টুডেন্ট, অনেক টাকা। তো সবাই মিলে ফ্যামিলি থেকে হচ্ছে আমাকে 2000 টাকা দিল ক্যামেরার জন্য, আর বাকিটা হচ্ছে কি যে স্কুল কলেজে হেঁটে হেঁটে যে টাকাটা জমাইছিলাম, হ্যাঁ, ওই সেভিংস দিয়ে হচ্ছে ক্যামেরাটা কিনি। আর আম্মু হচ্ছে আমাকে 10,000 টাকা দেয়, এবং আমি বলছিলাম যে এই 10,000 টাকাই শেষ, তারপরে যেই টাকা লাগবে বা যা লাগবে ওটা আমি ম্যানেজ করবো। তো পাঠশালায় ঢুকে যাই, এবং ঢুকে প্রথম যেটা করি, কয়েকটা ওয়েডিং ফটোগ্রাফির কাজ করি। তখন মোটামুটি একটা ওয়েডিং এ কাজ করলে 5,000 10,000 টাকা দিত। তো অল্প কিছু কাজ করি, এবং তার সাথে একটা কাজ করতাম, যখন আমি অ্যাসাইনমেন্ট করতে যেতাম, ধরেন যে ঢাকার বাইরে গেছি বা ঢাকায় ঘুরতেছি, আমি সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করতাম। এবং ওই টাইপটা যেটা হতো, আপনার ক্যালেন্ডারে কিন্তু প্রচুর ছবি তখন বেচা হয়। তখন একটা ক্যালেন্ডারের মার্কেট, ভিউ কার্টের মার্কেট, এই জিনিসগুলো ছিল। এখন এর কারণে বা ধরেন যে যেহেতু অনেক চেঞ্জ হয়েছে, ক্যালেন্ডারের ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে, বাট আগে হচ্ছে ক্যালেন্ডারের ছবিগুলো বেচা যেত। সো পাঠশালাতে একটা ওদেরই আরেকটা উইংস ছিল, যেখানে হচ্ছে ফটো আর্কাইভের ছবি বিক্রি করতো। সো ওইখানে সবসময় ছবি দিয়ে রাখতাম। সো এই সবগুলা জিনিসগুলো মিলিয়ে মোটামুটি আমার কভার হয়ে গেছিল যে এডুকেশনের টাকাটা। দারুণ দারুণ। আসলে ফটোগ্রাফি এবং ফটো এডিটিং দুটো বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে ধরেন যে ছবি তোলা এবং এডিটিং এর তো আসলে দুইটা পার্ট। একটা হচ্ছে গিয়ে ফটোশপে এডিট করি আমরা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি ছবিটা তোলার পরে কোন ছবিটা আসলে আপনাকে দেখাবো বা কোন ছবিটা ভিউয়ার কানেক্ট করতে পারবে, এই এডিটিংটা সবচেয়ে বেশি জরুরি। ধরেন যে অ্যাজ এ ডকুমেন্টারি ফটোগ্রাফার, আমি যখন ছবি দিয়ে গল্প বলতেছি, আমি কিন্তু অনেক ছবি তুলি, এবং ওইখান থেকে, এবং মোটামুটি আপনি যখন একটা গল্প বলতে যাবেন, 15টা বা 20টা ছবি এরকম আমরা রেখে একটা গল্প বলতে চাই। আচ্ছা, যেমন ধরেন আমরা একটা মুভি দেখতে, মুভিটা যেরকম দেখি, সো ওই গল্প বলতে গেলে ওই এডিটিংটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যে আপনি আপনার ধরেন যে 1000 ছবির থেকে 20টা ছবি সিলেক্ট করে ওইটা দিয়ে কোনো কথা না বলে, কোনো টেক্সট না দিয়ে ওই গল্পটা আপনি কাউকে বলছেন, বোঝানো। আচ্ছা, তো এইটা খুবই কঠিন একটা জায়গা, এবং এইটার জন্য আসলে অনেকটা সময়, অনেকটা শ্রম এবং প্রচুর ছবি দেখা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা ভালো ডকুমেন্টারি ছবি বলতে আসলে আপনার দৃষ্টিতে কি? আমার কাছে মনে হয় যে যেই ছবিটা আসলে দেখলে আপনাকে ভাবায়, বা আপনি পজ করেন ওই জায়গাটায়। ধরেন যে আমরা তো প্রত্যেক দিন হাজার হাজার ছবি দেখি, আমরা স্ক্রল করতেছি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনি ভেবে দেখেন তো কয়টা ছবি বা কোন ছবিটা আপনার মনে আছে, এবং যেই ছবিটা আসলে আপনার সাথে আমাকে কানেক্ট করায়, মেসেজটা আপনি বুঝতে পারেন যে আচ্ছা এই ছবিটা, ধরেন কয়েকদিন আগে একটা ছবি তুললাম, হচ্ছে গিয়ে আপনার এই যে বাদশাহ বাহাদুর নামে একটা হাতি, ওকে হচ্ছে আপনার চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ওকে উদ্ধার করছে বগুড়া থেকে। আচ্ছা, অনেকগুলো ছবি আমি ফেসবুকে আপলোড করি, কিন্তু কয়েকজন লোক আমাকে বলে, আসাদ ভাই আপনার যে ছবিটা আছে, ওই যে একটা ডাক্তারের হাত আর দুইটা পা, হাতির পাটা কাটা, আচ্ছা, সো ওই ছবিটা না দেখলে কেমন জানি লাগে মনের মধ্যে। সো এই যে কেমন লাগা, এই জিনিসটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এইখানে আসলে আলো, ছায়া, কম্পোজিশন ডাজন্ট ম্যাটার। ছবিটা আসলে আপনার সাথে
কানেক্ট করতে পারছে কিনা, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু আলো ছাড়া ছায়া বাদ দিয়ে কি আসলে না না কানেক্ট না, করতে ছবি পারবে? তো ডেফিনেটলি হবে, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি একটা ভালো ছবির ক্ষেত্রে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটা feel আলো করা। ছায়াটা ধরেন যে অনেক সময় কি হয়, ওই ফটোশপের এডিটে নিয়ে আমরা একটু করে এখন নেওয়া যায়। সম্ভব, মানে এখন এত উন্নত হয়ে গেছে, আপনি একটা পুরনো ছবি যদি এখন এআই কে দিয়ে দেন, ও মোটামুটি ঠিকঠাক সুন্দর করে করে দিয়ে মানে কম্পোজিশনটা থাকবে, কিন্তু একটা হ্যাঁ। ছবির সাথে যে একটা এই যে একটা মনের connection, অনুভূতি, সেই বিষয়টা। পাঠশালাতে আপনার কত বছরের কোর্স বা কতদিনের? পাঠশালায় আমার কোর্সটা ছিল 3 বছরের, কিন্তু আচ্ছা। আমি মোটামুটি 4 বছর লেগেছিল শেষ করতে। আচ্ছা, মোটামুটি ওখানে কি ধরনের ওই- কি মনে হলো আসলে, যে কি কি জিনিস নতুন শিখলাম? আচ্ছা, 1 নম্বর জিনিস হচ্ছে প্রথমে আমরা যে 1 বছরের শিখি ওটা হচ্ছে কি কিভাবে ছবি তুলতে হয় এবং ইকুইপমেন্টটাকে। আচ্ছা। মানে তখন হচ্ছে গিয়ে আমি 2005-এ ঢুকলাম, 6-7-এর দিকে হচ্ছে ডিজিটাল ক্যামেরা আসতেছে, সো ওইটাই তো একদমই ইউজ টু না। এবং ধরেন ওটা যদি আপনি না জানেন, ধরেন আপনি যে টুলটা ইউজ করতেছেন ওই টুলের টোটাল ব্যবহার যদি না জানেন, তাহলে কিন্তু আসলে কাজ করে আরাম পাবেন না। জি। কিন্তু আপনি যখন টুলটা ভালোভাবে জানবেন তখন কিন্তু আপনার কাজ মানে আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। সো আমাদের পাঠশালায় প্রথম যেটা হতো, তো 1 বছরে হচ্ছে গিয়ে ছবি কিভাবে তুলতে হয় এবং ক্যামেরা, এই দুইটার সাথে আসলে পরিচয় করানো হতো, এবং টেকনিক গুলা কিভাবে ছবি ভালো ছবি বা কম্পোজিশন বা লাইট সেন্স কিভাবে গ্রো করা যায়। আর সেকেন্ড ইয়ারে যেটা হয় যে ছবি দিয়ে গল্প বলা, জি। ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল। আচ্ছা তো তখন হচ্ছে কি আসলে ছবি দিয়ে কিভাবে গল্প বলতে হয় সেটা তো জানি না, মানে ছবি তুলতে পারি, একটা ছবি তুলি। তা আসলে তখন আমরা যেটা হয় বছরের প্রথম দিকে একটা সাবজেক্ট চয়েস করি। আমার কাজটা ছিল রোলিং মিল যে আছে যেখানে রড বানায়, ওই রোলিং মিলের উপরে, এবং আরেকটা কাজ ছিল হচ্ছে গিয়ে চাইল্ড লেবারের উপরে। আচ্ছা তখন হচ্ছে চাইল্ড লেবার ছিল বাংলাদেশে অনেক, এখন অনেকটা কম। ওই আমি যেহেতু যাত্রাবাড়ি থাকতাম, তো বাসার কাছে হচ্ছে সদরঘাট, সদরঘাটের ওই পারে ওই ডকইয়ার্ড যেখানে হচ্ছে জাহাজ ভাঙে, সেখানে প্রচুর চিলড্রেন কাজ করতো। আচ্ছা তা আমার চিলড্রেন বা বাচ্চাদের সাবজেক্ট আমার ভাল লাগতো, মানে ভাল লাগতো বলতে কি আমার মনে হতো যে আমি কানেক্ট করতে পারি। আচ্ছা এবং আরেকটা জিনিস মনে হতো যে ওদের জন্য কিছু একটা করা দরকার, এবং আমি তো কিছু করতে পারবো না, কি করব? তো দেখি যে এই সাবজেক্টটা নিয়ে কিছু করা যায় কিনা। আচ্ছা আচ্ছা। তো ওই চিন্তা করে তখন 2টা সাবজেক্ট নিয়ে সেকেন্ড ইয়ারে কাজ করি, এবং থার্ড ইয়ারে যেটা হয়, থার্ড ইয়ার হচ্ছে আমাদের একটা প্রপার ডকুমেন্টারি ওয়ার্ক জমা দিতে হয়। আচ্ছা। এবং থার্ড ইয়ারে যেটা হয়েছিল 2007-এ বাংলাদেশে একটা বড় ঘূর্ণিঝড় হয় সিডর। সিডর। তো ওইটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বড় প্রথম অ্যাসাইনমেন্ট বলি, সেলফ বা নিউজের কাজ করা। আচ্ছা। এবং ওইখান থেকে আসলে মূলত আমি জার্নালিজমটাকে চয়েস করে নিই। বাহ তো নভেম্বরের 15 তারিখ 2007-এ যখন সিডের আঘাত হানে বাংলাদেশে, ওই দিন সকালবেলা আসলে আমি পেয়েছিলাম যে খুলনার দিকে হয়তো সিডেরটা আঘাত হানতে পারে। তো ওই চিন্তা করে ঝড় আঘাত হানার আগেই আমরা আসলে রওনা দিই, আমি আর 2টা ফ্রেন্ড। আচ্ছা তো ঝড়ের সময় তখন আমরা আরিচা ফেরি ঘাটে আটকা ছিলাম রাতে। তো সকালে হচ্ছে গিয়ে খুলনা পৌঁছি, এবং খুলনা পৌঁছে ওইখান থেকে শরণখোলা বগা একটা জায়গা, যেখানে হচ্ছে গিয়ে একদম সিডারটা মানে আঘাত করছিল ওই গ্রামটার মধ্যে। আচ্ছা তো মোটামুটি 4 দিন কষ্ট করে যাওয়ার পরে ওই গ্রামটায় পৌঁছাই। আচ্ছা আচ্ছা এবং পৌঁছে দেখি যে গ্রামটা না মনে হয়েছিল যে পুরো উল্টো করে দিছে, আহা। মানে ঘর বাড়ি উল্টো হয়ে আছে। লাশ দেখলাম হচ্ছে গিয়ে সেই জঙ্গলের মধ্যে, মানে বিভৎস বলবো না, খুব খারাপ লাগলো যে এই জিনিসটা, যে আমি তো তখন নতুন, আমি তখনও ওই জিনিসটার সাথে ইউজ টু হইনি, তো নিতে পারছিলাম না। কিন্তু একটা জায়গা থেকে মনে হলো যে না, এটা তো কারো না কারো করতে হবে, আর আমি যেহেতু পৌঁছাতে পারছি, এখানে তো কেউ পৌঁছাতে পারবে না, কারণ রাস্তাঘাটে গাছ পড়ে আছে, মানে কেউ গাড়ি নিয়ে আসতেই পারবে না। আচ্ছা তো আমি ওখানে গেলাম, ওইখানে গিয়ে একটা ছবি তুলি, একটা মেয়ে কাঁদতেছে ওরকম একটা ছবি। তো ওই ছবিটা তুলে ওই যে দ্রিকে কাজ করতাম, দ্রিকে ছবিটা পাঠাই দেই। আচ্ছা। ওইখান থেকে পাঠাইতে পারি না, একদিন লাগে মোটামুটি খুলনার দিকে আসতে, কাছাকাছি এসে যখন নেটওয়ার্ক পাই ওই ছবিটা পাঠাই, তখন ডিজিটালি ছবি তুলছি। তো ওই ছবিটা পরের দিন হচ্ছে গিয়ে ছাপা হয়, প্রথম আলোতে আরো কয়েকটা পত্রিকায় ছাপা হয়। এবং ছাপা হওয়ার পরে কন্টিনিউ আমার কাছে ফোন আসতে থাকে যে আসাদ ওই জায়গাটা কই, মানে ওই যে একটা ছবি, ওই ছবিটা কিন্তু আসলে ঝড়ের ছবি না, ওই ছবিটা ঘর ভাঙারও ছবি না, ওইটা একটা ছবি জাস্ট একটা মেয়ে
ওর চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, পোর্ট্রেট সিম্পল, আর কিচ্ছু নাই। আচ্ছা। ওই ছবিটা এত সাড়া ফেলে এবং সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে এই জায়গা। তো এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে গেলাম হচ্ছে গিয়ে সিডরের ছবি তুলতে বা ঝড়ের ছবি তুলতে, কিন্তু ছবি তুললাম কিন্তু একটা পোর্ট্রেট ছবি, একটা মেয়ে কাঁদতেছে, জাস্ট দ্যাটস ইট। একটু অন্যভাবে চিন্তা করা। হ্যাঁ, অন্যভাবে দেখা। একদম। তো ওইখান থেকে হচ্ছে প্রচুর লোকজন ফোন দেয় আমাকে, আমি পরে বলি যে তোমরা তো রাস্তা দিয়ে আসতে পারবে না, মংলা থেকে নৌকা নিয়ে যদি পারো এখানে খাবার নিয়ে আসো, কারণ এই গ্রামে কেউ ঢুকতে পারতেছে না এবং তারা না খেয়ে আছে। আচ্ছা। তো তখন হচ্ছে তার ওই গ্রামটা মোটামুটি তার একটা সাপোর্ট পায়, এবং ওইখান থেকে আসলে বড় একটা জায়গা হিট করে যে জীবনে আর কিছু করব না, এই কাজটা করতেই হবে। কারণ হচ্ছে গিয়ে আমি তো কারোর জন্য সাহায্য করতে পারতেছি না, কিন্তু একটা ছবি দিয়ে পুরো গ্রামের মানুষগুলারে বাঁচানো গেল। সত্যি মানে তাই। বাঁচানো যাক বা না যাক, চেষ্টা তো হলো। চেষ্টাটা হলো। অবশ্যই, অবশ্যই। এবং আপনার সম্পর্কে আমরা যখন জেনেছি তখন আমরা জেনেছি যে আপনি মানুষ এবং বেঁচে থাকার লড়াই নিয়ে জি। কাজ করতে পছন্দ করেন। এই সিডর থেকেই কি নতুন ভাবে এটা আবিষ্কার করলেন যে আমার আসলে এই বিষয়টা ভালো লাগে? হ্যাঁ, আসলে সিডরের পরেই এইটা আমার ঘটে, মানে নিজের একটা যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটা সিডরের পরেই হয়। এবং তারপরে অনেকবার চেষ্টা করেছি যে অন্য কিছু করে দেখি, কিন্তু আসলে নিজের শান্তি পাই না। যেমন এটা খুব বড় কাজ তো, ধরেন একটা ছবি দিয়ে কিন্তু পুরো দেশের মানুষ জেনে গেল পুরো জি। বিষয়টা, এবং শুধু আমরা হয়তো দেখতে পাচ্ছি, আমিও আসলে ভাবছিলাম যে আপনি হয়তো একটা ঘর ভেঙে গেছে সেই ছবিটাও তুলতে পারতেন, সেটাই তো উদ্দেশ্য ছিল। হ্যাঁ, মানে কিন্তু সেই ওইটাই জায়গাটা সবাই একটা দেখতে চায়। মেয়ে কান্না করছে, এটা যে একটা অন্য অনুভূতি তৈরি করতে পারে, নিঃসন্দেহে। এরপরে আসলে তো অনেক সময় অনেক ধরনের কাজ করা হয়েছে, যেটা আমি জি। দর্শকদের সঙ্গে বলছিলাম। রোহিঙ্গার সংকটের সময় আপনার একটা অভিজ্ঞতা রয়েছে, জি, সেটা কেমন অভিজ্ঞতা? আর এইটা আসলে এটা আমার অনেক পরে, এটা অনেক পরে। আচ্ছা, তার আগে সম্ভবত রানা প্লাজা। রানা প্লাজা রানা প্লাজা ছিল। ছিল। এটা ছিল হচ্ছে গিয়ে, মানে আমি ভাবছিলাম যে সিডার করলাম, এটা মনে হয় সবচেয়ে বড় কিছু একটা করে ফেলছি, কিন্তু রানা প্লাজাটা ছিল এর থেকেও আসলে বড়। মানে এইটা আসলে নেওয়ার মতো না। মানে নিজের চোখের সামনে ধরেন একটা লোক, মানে দুইটা ছাদের মাঝখানে চাপা খেয়ে আছে, আমরা এই সাইডে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছি, এবং ওই লোকটা তখন জীবিত এবং সে বলতেছে ভাই আমাকে একটু বাঁচান। এইটার কষ্ট নেওয়া, মানে এটা সামনে দাঁড়িয়ে না, আসলে এইটা মানা যায় না। সত্যিই তাই। আপনাকে বাকরুদ্ধ করেছিল এবং একই সাথে কর্ম উদ্দীপনাও বাড়িয়েছিল একই ঘটনা। এরকম ঘটনা আসলে মানুষের মধ্যে বোধ তৈরি করে, মানুষকে আসলে সুপথে পরিচালিত করে, এবং আপনি আপনার জায়গা থেকে আপনার ক্যামেরাকে অস্ত্র করে সেইভাবেই এগিয়ে গেছেন। সেই সময়ের কোনো ঘটনা এটা বাদে আর কিছু মনে পড়ছে যেটা এখনো আপনাকে আসলে শিহরিত করে? আরেকটা ছবি ছিল রানা প্লাজার, এই ছবিটা আমার স্টোরিতে আছে। এটা হচ্ছে গিয়ে ওই স্কুল যেটা ছিল, নামটা ভুলে গেছি, সাভারের কাছে যে স্কুলটা আসলে লাশগুলো নিয়ে যা রাখা হচ্ছিল, তো ওই স্কুলে আমি গিয়ে দাঁড়িয়ে আছি, ছবি তুলবো, হঠাৎ করে এক মহিলাকে দেখি সে কাঁদতেছে। তো প্রথম বুঝতে পারিনি আসলে কি হচ্ছে, তারপরে দেখলাম যে একটা কফিনের মতো রাখা, তখনও বুঝি নাই ঘটনাটা কি। হঠাৎ করে দেখলাম যে কফিনটা হচ্ছে গিয়ে একটা ভ্যানে উঠালো, ভ্যানটা নিয়ে যাবে কফিনটা, ওটার মধ্যে লাশ আছে কি নেই আমি আসলে বুঝতে পারিনি তখন। তা আমি ছবি তোলার জন্য মানে এমনি দাঁড়িয়ে আছি, তো হঠাৎ করে দেখলাম এক মহিলা জাস্ট হচ্ছে গিয়ে মানে কফিনটা একটু সামনের দিকে গেছে আর কি ভ্যানে করে, ওই মহিলাটা হাত বাড়িয়ে মানে কফিনটা ধরার চেষ্টা করতেছে। তখন আমি সাথে সাথে ছবিটা তুলে ফেলি এবং চিন্তা করতেছিলাম আসলে ঘটনাটা হচ্ছে কি। তা আমি তখন তুলে ফেলি, কারণ এত লাশ ছিল ওইখানে, তখন না মাথা আসলে ক্র্যাক করে গেছিল যে ওই কোনো বোধ কাজ করতেছিল না। আমরা অনেক গল্প শুনছিলাম, অনেক গল্পের ফাঁকে বারবারই একটা কথা মনে পড়ছিল যে এই যে এত কিছু করছেন, সব সময় আসলে ফ্রিল্যান্সিং কাজ করে অর্থনৈতিক যে স্টেবিলিটি আমরা বলবো, সেই জায়গাটা সমতা রক্ষা করা সহজ হয় না। সেই জায়গা থেকে কখনো কি মাথায় আসলো যে কোনো চাকুরিতে ঢুকবো? হ্যাঁ, আমি পাঠশালা শেষ করি তো 2008-09 দিকে, তারপরে 1 বছর নিজের মতো কাজ করি। কাজ করার পরে মনে হলো যে একটু পত্রিকায়, মানে আমরা জার্নালিস্ট বলতে তো আসলে পত্রিকায় আছে আমাদের জন্য শুধু, তো ওইখানে একটু
ট্রাই করে দেখি যে কি হয় বা কিরকম লাগে। তো সেই অনুযায়ী কালের কণ্ঠ পত্রিকা যখন প্রথম বাজারে আসে আচ্ছা। তখন 1 মাস 2 মাসের মতো ছিলাম, কিন্তু যেটা হয় পত্রিকায় কাজ করতে গেলে ওই স্বাধীনভাবে নিজের কাজটা আর করা হয় না। আচ্ছা আচ্ছা। কারণ ধরেন যে পত্রিকায় আপনি যখন কাজ করবেন বা আমি যখন কাজ করতেছিলাম, ধরেন যে এরকম সিডার মতো যখন ঘটনা ঘটে তখন আসলে তারা ছাড়তে চায় না, হয়তো বা অন্য সিনিয়র কেউ যেতে চায় বা 3-4 দিন বা 1 সপ্তাহের জন্য হঠাৎ করে ছাড়ে না। তো কয়েকদিন করে বুঝলাম যে না, এইটা আমাকে দিয়ে হবে না। সো আমার মনে হয় যে আমি আসলে আমারটা নিয়েই থাকি। এবং একটা জিনিস তখন কাজ করতো মাথায় যে নিজেকে আসলে শুধু বাংলাদেশ না, নিজেকে পৃথিবীতে প্রমাণ করা এজ এ ফটোগ্রাফার হিসেবে। আচ্ছা। এবং যখন পৃথিবীতে প্রমাণ করার চিন্তা মাথায় আসলো তখন দেখলাম যে আসলে নিজের কাজের বিকল্প নেই। একদমই মানে তাই। এই যে ডকুমেন্টারি কাজটা, এই কাজটা ছাড়া করা সম্ভব না। একদমই। এবং প্রতিভা নাকি একটা আগ্নেয়গিরির আগুন, যেটাকে কোনোভাবেই দমিয়ে রাখা যায় না। গত 2 দশকে আপনি প্রায় 20টি বা 22টির মতো দেশ সফর করেছেন জি। কাজের সুবাদেই। জি। সেই দেশের বাইরে ফটোগ্রাফির ক্ষেত্রে আসলে কতখানি সহযোগিতা পেয়েছেন সেখানকার মানুষের কাছ থেকে, এনভায়রনমেন্টের কাছ থেকে, বা দেশের মধ্যেও যদি বলি, জি। দুইটার একটু পার্থক্য শুনি। আর দেশের মধ্যে যেটা হয় যে কাজ করা অনেক ইজি, এবং ধরেন আমি বলবো যে একটা জিনিস যেটা আমাদের দেশে নেই, যে ছবি তোলার ক্ষেত্রে পারমিশন নেওয়াটা, এটা আমাদের দেশে এখনো হয়নি। কিন্তু আপনি যখন জাস্ট বাংলাদেশ থেকে বের হবেন বা এশিয়ার কান্ট্রিগুলো থেকে বের হবেন তখন কিন্তু ছবি তোলা অনেক কঠিন। আচ্ছা। কারণ হচ্ছে তারা তাদের মতো করে একটা ল পাস করেছে যে এজ এ ফটোগ্রাফার আপনি যদি তাদের পারমিশন না নিয়ে ছবি তোলেন তাহলে তারা যদি চায় তাহলে আপনাকে সু করতে পারবে, এবং সেটার পরিমাণটা বেশ কিন্তু অনেক। এবং যারা আমরা প্রফেশনাল ফটোগ্রাফার তারা কিন্তু এটা মাথায় রাখি। আচ্ছা। অ্যামেচাররা হয়তো বা অনেক সময় রাখে না বা চিন্তা করে যে তুলে ফেললাম। কিন্তু এজ এ প্রফেশনাল আমি যদি কারো একটা ছবি তুলি পারমিশন ছাড়া এবং সেটা যদি অনলাইনে যায়, সে চাইলে সেটা দেখে আমার নামে সে কেস করতে পারে বা তার মতো করে অ্যাটেম্প নিতে পারে। তো ওই দিক থেকে বাইরের দেশে ছবি তোলা একটু কঠিন। আর আমাদের দেশ বলবো যে আসলে স্বর্গ ছবি তোলা। আমাদের দেশে আসলে এই লটা তৈরি করা খুব জরুরি। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে যে না, এটা অবশ্যই জরুরি। এখনকার সময়ের জন্য এটা খুব এই লটা কিছু একটা করা উচিত আসলে। কিন্তু আমি যদি শেখার জায়গাটা আপনার বলি যে ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে যাচ্ছেন, একদম দেশ না পুরো বিশ্বব্যাপী আপনাকে চিনবে, সে জায়গায় আসলে শেখার জায়গাটাকে আরো বাড়লো, বা কি ভাবছিলেন যে আরো বাইরে কোনো কোর্স করা বা বাইরের ফটোগ্রাফি নিয়ে আরো জানা, এরকম কিছু না? আসলে চেয়েছিলাম তখন আরেকটু পড়ালেখাটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার বা বাইরে যে কোনো কোর্স করার, কিন্তু আসলে এই জার্নালিজমে ঢুকে আমি এই আজকে পর্যন্ত কোনো রকমই কোনো চান্স পাইনি আসলে, মানে সময় পাইনি। দেখেন 2007-এ যখন সিডার করলাম তারপরে কাজটা নিয়ে ঠিকঠাক করতেছি, তারপরে সাথে সাথে হচ্ছে রানা প্লাজার মতো ঘটনা ঘটলো 2013-তে। তো ওই কাজটা করে আসলে মূলত আমার পুরো বিশ্বব্যাপী একটা নাম হয় বা সবাই আমাকে চিনতে পারে। আচ্ছা। এবং সেইটা মিলিয়ে 1-2 বছর ওইটা নিয়ে কাজ করতে থাকি। তারপরে 2015-তে হয় হচ্ছে গিয়ে নেপাল আর্থকুইক, সেখানে একটা ব্রেক আসে। 2015 পরে 2017-তে হয় হচ্ছে গিয়ে রোহিঙ্গা ইনফ্লাক্সটা, সেটা আরো বড় একটা আমরা এই চেঞ্জ জায়গাতে আনে একটু এই ঘটনাটা শুনতে চাই। রোহিঙ্গার গল্পটা একটু শুনতে চাই। সো রোহিঙ্গাতে আসলে মূলত আমি কাজ করতেছিলাম হচ্ছে 2012 থেকে, এবং রোহিঙ্গার গল্পটা আমি পাঠশালায় থাকতেই শুনি। সেটা হচ্ছে গিয়ে 2007-08-এর দিকে পাঠশালার এক বড় ভাই, উনি হচ্ছে রোহিঙ্গা নিয়ে কাজ করে, তার কাছ থেকে শুনতাম। তো তখন থেকে মনে একটা ইচ্ছে ছিল যে আসলে রোহিঙ্গা বলতে কে বা কারা, এটা একটু দেখবো। আচ্ছা। সো সেই কাজটা যে করতে গেলেন সেটা কি একদমই ব্যক্তিগত উদ্যোগে নাকি? একদম ব্যক্তিগত উদ্যোগে। মানে জিনিসটা হচ্ছে বাংলাদেশে থাকি, রোহিঙ্গা নামে একটা জায়গা আছে বা মানুষ বা গোষ্ঠী আছে, এবং যাদেরকে দেখা যায় না, যাদেরকে নাকি আটকে রাখা হচ্ছে। সো ওইটা একটা কিউরিসিটি যে এই মানুষগুলা কারা, এরা তো মানুষই, যে এরা কারা দেখি। তো সেই সুবাদে 2012-তে একবার চান্স পাই। 12-তে একটা বড় ইনফ্লাক্স ঘটেছিল টেকনাফে। তো তখন আমি যাই এবং যে ওইটা কভার করি, এবং ওইখান থেকে আসলে মূলত রোহিঙ্গাদের পেছনে আমার লাগা বা এই ইস্যুটা সম্বন্ধে আমি আসলে কাজ করার একটা চিন্তা করি। কারণ মানুষদেরকে এইভাবে মেরে
মানে একটা দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেয় এবং এইখানেও তাদের আসলে সেটেলমেন্ট হচ্ছে না। তো ওই জিনিসটা আমাকে আসলে ভাবাতে থাকে। এবং ধরেন যে একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, যখন 2017-তেও রোহিঙ্গা নিয়ে কাজ করি, সবচেয়ে বেশি কিন্তু এফেক্টেড ছিল হচ্ছে বাচ্চারা এবং মহিলারা। আচ্ছা। এবং ওই জায়গাটায় আমার মনে হয়েছিল যে কোনো একটা এরকম ঘটনা ঘটতে কেন সবসময় বাচ্চা আর মহিলাদের টার্গেট করা হয়। মানে তখন কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা আর মহিলা আসতেছিল, ওই অনুযায়ী কিন্তু ছেলেদের সংখ্যা খুব কম ছিল। আচ্ছা। তো আমার, এবং আপনার সামনে ধরেন যে কোনো বাচ্চা বা মানে বেবিদের আসলে কিছু হইলে না নিজেকে ধরে রাখাটা কঠিন। সত্যি। খুবই তো স্বাভাবিক। তখন খুব মেজাজ খারাপ হয়, বা এটা কোনো কথা হলো যে এরকম ঘটতেছে। তো ওই মনে ছিল যে ছবি তুললে তো আসলে চেঞ্জ হয়, তুলতে থাকি কি হয়। তো পরে হচ্ছে গিয়ে ওই একটা ছবি, ওইটা 2017-তেই তোলা, নভেম্বর মাসে। একটা ছবি পরবর্তী 2019-এ ন্যাশনাল জিওগ্রাফিক কভার পেজে, ম্যাগাজিনের কভার পেজে ছাপা হয়। বাহ। এবং ওইটারও আরেকটা ঘটনা আছে। ন্যাশনাল কিসের ছবি ছিল এটা? এটা হচ্ছে রোহিঙ্গাদের এই ছবি। একটা মা তার শিশুকে নিয়ে হচ্ছে সাপরির দ্বীপে, আচ্ছা। মানে বোট থেকে নেমে দৌড়ে পাড়ের দিকে আসতেছে সেভ করার জন্য তাকে, মানে যেহেতু সমুদ্রে অনেক ঢেউ থাকে, ঢেউ থেকে বাঁচার জন্য। এবং ন্যাশনাল জিওগ্রাফিক মোটামুটি 150 বছর ধরে হচ্ছে গিয়ে রানিং একটা ম্যাগাজিন, জি জি। এবং টিভিও আছে তাদের, বাট ম্যাগাজিনটা। এবং আজ পর্যন্ত একমাত্র আমি ছাড়া আর কেউ ওখানে কোনো কভার ফটো ছাপাতে পারেনি। মানে এইটা, এবং আমি যখন ওই আমার ছবিটা যখন ছাপা হয় কভারে, বাইরে থেকে কয়েকজন আমাকে বলছিল এটা কিভাবে সম্ভব যে বাংলাদেশের একটা ফটোগ্রাফার যে কিনা ন্যাশনাল জিওগ্রাফিকের সাথে কোনো রকম কোনো কানেকশন নেই, তার ছবি কিভাবে ওইখানে ছাপা হয়। এটা আমাদের জন্য আসলে অনেক গর্বের একটা বিষয়। এবং আপনি বলছিলেন একটা ছবি, সেই একটা ছবি কতভাবে আসলে আমাদের সকলের মধ্যে আলোড়ন ফেলেছিল। এরপরে তো জুলাই আন্দোলনের সময় একটা চমৎকার ছবি আমরা পেয়েছি, জি, সেইটা নিয়েও একটু শুনতে চাই। আমার যে ছবিটা আছে আগস্টের 5 তারিখে তোলা, জি। আচ্ছা। যেইটা কিনা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের মোটামুটি আমার জানা মতে ওয়ার্ল্ডের 6 তারিখে প্রত্যেকটা পত্রিকার ফ্রন্ট পেজে ছাপা হয়। তো ঘটনা ছিল এরকম যে 4 তারিখে তো কাজ করলাম, 4 তারিখ কাজ করে সন্ধ্যার দিকে বাসায় যাই। এবং 4 তারিখটা তো ভয়ানক ছিল, আগস্টের 4 তারিখ। পিজির সামনে প্রচুর গোলাগুলি হয়, পিজিতে ভিতরে আগুন ধরিয়ে দেয়, সব মিলিয়ে। তো বাসায় গিয়ে ভাবছিলাম যে অনেক দিন ধরে তো কাজ করতেছি, জুলাইয়ের 16 তারিখ থেকে, সো গোলাগুলি মিছিল সবকিছুই তুললাম, কালকে একটা অন্যরকম কিছু তুলতে হবে। এটা হচ্ছে 4 তারিখে রাতে চিন্তা করলাম 5 তারিখের জন্য কি করব। তো সেই অনুযায়ী 5 তারিখে সকালে 6টা 6:30টার দিকে বের হই। এবং সেই সময়টা তো আসলে একটু অন্যরকম ছিল, একদমই রাস্তাঘাট ফাঁকা। তা 5 তারিখটা একটু বেশি ফাঁকা। তা আমি যখন যাত্রাবাড়িতে বাসার থেকে বের হই আইডিয়াল স্কুলের সামনে, পুরো রাস্তাটা ফাঁকা। তা আমার একটুখানি গা ছমছম করতেছিল, আসলে ঘটনাটা কি। তা আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আগে তো যেহেতু কারফিউ ছিল কয়েকদিন, কারফিউ 5টা ছিল, তা কারফিউ 5টা গলায় ঝুলালাম, এর সাথে হচ্ছে ক্যামেরাটাও বের করে নিলাম তখন, যাতে অ্যাটলিস্ট যেই দেখুক, পুলিশ বা যেই দেখুক, বুঝবে যে ফটোগ্রাফার সাংবাদিক কার্ডটা আছে। তো ওইটা নিয়ে হাঁটতে হাঁটতে টিকাটুলির মোড়ে যাই, এবং সেখানে দেখি যে প্রথম একটা ব্যারিকেড, আচ্ছা, পুলিশ অনেক দাঁড়ানো এবং সবাইকে চেক করতেছে। তা আমি ওইখানে গিয়ে আরেকজনকে ফোন দিই, সেও আমার সাথে জয়েন করে। তা আমি বললাম ভাই একা তো যাওয়া যাচ্ছে না, একটু পরিস্থিতি কিরকম যেন ভালো না, মানে সবই ফাঁকা, আবার 2-3 স্তরে হচ্ছে, এত সিকিউরিটি কেন। তো সে বললো আচ্ছা ঠিক আছে থাকো, আমি আসতেছি, দুইজন একসাথে বেরোই। তা আমরা টিকিট নিয়ে গেলাম, পুলিশের সাথে কথা টথা বললে তারা বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু 5টা আসছে আপনারা যান। তারপরে গুলিস্তান গেলাম, গুলিস্তানে গিয়ে দেখি যে কাঁটাতারের হচ্ছে একটা বেড়া, মোটামুটি এটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অফিসের আশপাশ দিয়ে। আচ্ছা, সবকিছু আপনি ক্যামেরা বন্দি করছিলেন? হ্যাঁ, আমি তখন ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম, যেহেতু হাইটা হাইটা যাচ্ছি, কিছু নাই রাস্তায়, তো সবকিছু তুলতে তুলতে যাই। এবং এর মধ্যে নতুন কিছু পেলেন? তখনও কিছু ঘটেনি, তখন বাজে হচ্ছে 8টা-9টা বাজে। আচ্ছা আচ্ছা। তো 8টা-9টার মধ্যে তখন সবকিছু তুলে আমি চিন্তা করলাম ঠিক আছে, আমাদের ওই কাছে হচ্ছে অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তা আমি ওইখানে গিয়ে বসলাম যে খবরাখবর নিয়ে তারপরে বেরোই, কারণ ওই যে মাথায় ঘুরতেছিল কিছু একটা নতুন কিছু দরকার।
তো সেখানে বসলাম, তখন বাজে 10টা। আচ্ছা। তো 10টার মধ্যে হচ্ছে গিয়ে আমি ভাবতেছিলাম কই যাই। তো একজনকে ফোন দিচ্ছি, সে বলতেছে ভাই চাংখারপুলে গন্ডগোল হচ্ছে, তার একজন বলতেছে এইদিকে গন্ডগোল। তো আমি বললাম ঠিক আছে, একটু পরে বের হই। তো তখন বাজে 11টা। তো 11টার সময় হঠাৎ করে একজন আসলো আপনার শনিরাকটা থেকে, এবং সে বললো আসাদ ভাই একটা জিনিস বলি, আপনি কাউকে বলেন না, আপনি একটু এদিকে আসেন। তা আমি গেলাম, বললো যে আমি শনির একটা দেখে আসলাম, আর্মিরা হচ্ছে কি স্টুডেন্টদের সেভ করতেছে। এইটা জানি কিরকম একটুখানি মনে হলো যে আর্মি স্টুডেন্টদের সেভ করে বের করে নিয়ে আসতেছে, একটু ওয়েট করেন, কোনো দিক যায় না। তা আমি শুনে আবার ভিতরে ঢুকলাম, টিভির কাছে বসলাম ব্রেকিং আছে কিনা কথা। তো হঠাৎ করে দেখলাম হচ্ছে গিয়ে আমাদের কি জানি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবে, কিন্তু ভাষণটা দিবে হচ্ছে গিয়ে আর্মি চিফ। আচ্ছা। এখন আমার জানা মতে দেশের কোনো কিছু এরকম অবস্থায় সব সময় ভাষণ দেয় হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট। আর্মি চিফ দিবে, ব্যাপারটা সবাই মিলে একটা গুঞ্জন উঠলো যে আরে ঘটনাটা কি, মানে উনি দিবে কেন। তা মোটামুটি তখন হচ্ছে 11:30 বাজে। 12:30টার সময় একজন আমাকে ফোন দিল, উত্তরার দিকে থাকে। জি জি। সে বলল যে আসাদ ভাই বের হয়ে যান, ঘটনা কিছু একটা ঘটছে, আর উত্তরা এবং মিরপুর থেকে প্রায় 3-4 লাখ লোকের একটা মিছিল শাহবাগের দিকে যাচ্ছে। আচ্ছা। আচ্ছা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো উনি যখন আপনি কি বলল, মিছিলের ছবি তুলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তখন হচ্ছে কি আমি ওইখান থেকে বের হই 12:30টার দিকে, বের হয়ে 1টার দিকে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, ওইটার সামনে যাই, জি। এবং জাস্ট আমি দাঁড়াই, আর তখন হচ্ছে মিছিলটা হচ্ছে গিয়ে ধরেন যে বাংলা মোটর থেকে দেখা যাচ্ছে যে ঢুকছে। তো তখন ওইটা দেখে আমার একটু কান্নাই পায়, এবং মনে হচ্ছিল যে বাঙালি এইভাবে নামতে পারে নাকি এবং রাস্তায়। সেই ইতিহাসের সাক্ষী আপনি ছিলেন এবং সেই মুহূর্তটাকে আপনি ধরে রেখেছিলেন। জি। সেই চমৎকার ছবিটি আমরা তো দেখেছি। জি। আজকে আবার সেই সুযোগটা করে দিতে চাই আমাদের দর্শকদের জন্য। আমরা কিছু ছবি, আপনার তোলা কিছু ছবি এই মুহূর্তে একটু দেখে আসব। দর্শক চলুন দেখে আসি। দর্শক, আমরা দেখে নিলাম আমাদের আজকের আলোকচিত্রীর বেশ কিছু ছবি, যেগুলো আমাদেরকে বিভিন্ন সময় স্পর্শ করেছে। আবারও ফিরে যাচ্ছি তার কাছেই। অনেকগুলো ঘটনার সাক্ষী, এবং আমি বলবো যে গত 2 দশকের ক্যারিয়ারে আপনি কালের সাক্ষী হয়ে আছেন, মুহূর্তগুলো বন্দি করে রেখেছেন। একটু প্রাপ্তির জায়গায় আসি। একদমই ছোট করে শুনবো, আমাদের সময় আসলে এত কম, কিন্তু গল্প এত বেশি। আমরা ওয়ার্ল্ড প্রেস ফটো কন্টেস্ট, এটা নিয়ে একটু ছোট করে শুনতে চাই। হ্যাঁ, ওয়ার্ল্ড প্রেস ফটো কন্টেস্ট আমি একটু বলতে চাই, সবার সাথে শেয়ার করতে চাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস সব সময় আমার বা আমাদের মতো ফটোগ্রাফারের শুনতে হয় যে আমরা খুব অ্যাওয়ার্ড পাই, মানে হচ্ছে গরিবদের ছবি তুলি বা গরিবদের ছবি দিয়ে আমরা শুধু অ্যাওয়ার্ড পাই। কিন্তু আমি আজকে একটা ইনফরমেশন দিতে চাই যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এই অ্যাওয়ার্ডটা যে পাই, কিন্তু এর পিছনের গল্পটা কিন্তু কেউ জানে না বা কেউ জানার চেষ্টা করে না। জি, আমরা ছোট তো করে আমি জানতে হচ্ছে চাই। 2021 সালে কালাবগি নামে একটা জায়গা সাতক্ষীরার, এরপরে আসলে হচ্ছে সুন্দরবন, এরপরে আর কোনো জনবসতি নেই। তো এইখানে হচ্ছে গিয়ে 2021-এ ধরেন কারেন্ট ছিল না ওরকম, ওই গ্রামটা একদমই অন্ধকার, এবং গ্রামটা এফেক্টেড হয় হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ এবং স্যালাইন ওয়াটার মানে লবণাক্ততা এবং সি লেভেল রাইজ মানে এই যে জোয়ার ভাটার পানি, এই 3টা জিনিস দিয়ে ওই গ্রামটা খুবই একটা অসহায় অবস্থার মধ্যে ছিল। তো ওই গ্রামের সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে তাদের খাওয়ার পানি ছিল না, মানে সুইট ওয়াটার যেটা হয়, খাওয়ার পানি ছিল না। এবং এই খাওয়ার পানি আনতে হলে তাদেরকে প্রায় একদিন নৌকা নিয়ে আরেকটা গ্রামে যেতে হইতো,
একদিন লাগতো সেই জায়গা থেকে পানিটা নিয়ে আসা। তা আমি 2021-এ এর আগে থেকে কাজ করি অনেকদিন ধরে, বাট 2021-এ একটা ছবি তুলি যে একটা মহিলা তার ঘরের সামনে একটা কাপড় লাগিয়েছে এবং নিচে একটা কলস রাখা, সেখানে হচ্ছে পানি চুয়ে চুয়ে ওই কাপড় থেকে পানি পড়ে এবং সেটা সে ধরে রাখে এবং ওই পানিটা আসলে সে ধরে হচ্ছে গিয়ে কুয়াশা থেকে। এই সব জায়গায় যখন কুয়াশা পড়ে রাতে, তো কুয়াশাগুলো হচ্ছে গিয়ে ঘরের চালে জমে, ওইখান থেকে সবগুলো একসাথে হয়ে টপ টপ করে পানি পড়ে। তো এই ছবিটা আমি তুলি এবং তুলে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড প্রেস ফটো কন্টেস্টে পাঠাই এবং সেখানে এটা উইন হয়, 3rd প্রাইজ পায় এনভায়রনমেন্টাল ক্যাটাগরিতে। বাহ। এবং এটা খুবই প্রেস্টিজিয়াস আমাদের জন্য বা ফটো জার্নালিস্টদের জন্য। এরপরে 2022-এর মাঝামাঝি 23-এর দিকে আমার মনে হয় যে কালাবগিতে একটু যাই, দেখি কি হলো। তা আমি সেই চিন্তা করে কালাবগিতে চাই এবং গিয়ে আমি না বড় আনন্দ হয় এবং অদ্ভুত একটা ফিলিং হয়, আরে কি হলো, পরিবর্তন একদম চেঞ্জ হয়ে গেছে। কালাবগিতে তখন প্রত্যেকটা ঘরে ঘরে বৃষ্টির পানি ধরার জন্য জার দেয়া আছে। এই জায়গাটায় এই পরিবর্তন, এই মুহূর্ত নিয়ে আমাদের আয়োজন শেষ করব এবং সর্বশেষ বলতে চাই, আপনি আমাদের দেশের গর্ব, আমাদের গর্ব। আপনাদের ক্যামেরার পিছনে আপনারা যারা থাকেন আসলে অনেক কষ্ট করেন, যেটা আমরা সকলে দেখতে পাই না। তবে সবসময় ভালো থাকেন, ভালোভাবে আপনার এই যাত্রা শুভ হোক, অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।